সুপ্রিয় দর্শক, আর লাগবে না ওভেন, আর লাগবে না ইলেকট্রিক বিটার। খুবই সহজভাবে তৈরি করতে পারবেন এই রকম স্পঞ্জ কেক বাড়িতেই। খুবই সহজভাবে সহজ উপায়ে আপনার এই কেকটা তৈরি করতে পারবেন ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই। একদম পারফেক্ট স্পঞ্জি সুপার স্পঞ্জ কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মাত্র 2টা ডিম দিয়ে গ্যাসের চুলায় ইলেকট্রিক বিটার ছাড়াই এই রকম সুন্দর কেক আপনারাও তৈরি করতে পারবেন। এছাড়া কেকটাকে আমি ডেকোরেশন করে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে কেকটা ডেকোরেশন করতে পারবেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওজন সহ ভিডিওটি থাকছে, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকছে। চলুন তাহলে রেসিপি দিকে চলে যায়। একটা চালনির মধ্যে নিলাম 1/3 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনার যদি কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে তো এখানে 1/2 কাপ পরিমাণে নিয়ে নেবেন ময়দা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে, চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার, 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে তাহলে লিকুইডটা ব্যবহার করবেন, যখন ডিমের ফোম তৈরি করব তখন আমি ঠিক বলে দেবো। 1 চিমটি মতো লবণ দিয়েছি। তো সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। তো চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। আমি যে মেজারমেন্ট কাপগুলো বলেছি অবশ্যই সব ভালো মতো নেওয়ার চেষ্টা করবেন, আর যে উপকরণগুলো বললাম ভ্যানিলা পাউডারটা বাদ দিয়ে আপনার সবগুলোই নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি 1 পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি, বা 6 ইঞ্চের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম, নিচেই কিন্তু দিতে হবে, ধারগুলোতে দেওয়া চলবে না। আর বাড়িতে থাকা যে লেখালেখির কাগজ হয় সেটা মোল্ডের নিচে গোল করে কেটে আমি বিছিয়ে দিলাম। তো মোল্ডটা রেডি হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। শুকনো মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিম দুটোকে রুম টেম্পারেচারে হতে হবে। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে অন্তত 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে আসার পর তবেই ব্যবহার করবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু কেক পারফেক্ট কখনোই হবে না। তো ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বিট করতে থাকছি। যখন এইরকম একটা ফোমি ভাব চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি। অনবরত কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এই ধরুন 50 থেকে 60 সেকেন্ড আমি বিট করে নিয়েছি। 1 মিনিটই ধরুন আমি বিট করেছি, 1 মিনিটের কম হবে। তো এরকম একটা ফোমি টেক্সচারে চলে আসলে আমি অ্যাড করে দেবো চিনি। আর আমি চিনিটা হালকা মিষ্টি রেখেছি, মানে 1/4 কাপ মতো নিয়েছি। খুব বেশি মিষ্টিও না, খুব কমও না, মিডিয়াম একটা মিষ্টি দিচ্ছি। আর চিনির সাইজটা একদম চিকন দানা নিতে হবে। আপনাদের বাড়িতে যদি চিকন দানা চিনি না থাকে তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবেন, আর চিনিটা একবারেই কখনোই অ্যাড করবেন না। আমি 2বারে অ্যাড করব। প্রথম ধাপে হাফ চিনি আমি অ্যাড করেছি, 1/4 কাপের হাফ আমি চিনি দিলাম। তারপরে হচ্ছে অনবরত বিট করতে থাকছি হ্যান্ড উইক্সের সাহায্যে যতক্ষণ না চিনিটা গলে যায়। যখন চিনিটা গলে যাবে আমি যতটুকু চিনি তুলে রেখেছিলাম ওই চিনিটাও দিয়ে দিলাম। মোট আমি 1/4 কাপ চিনি অ্যাড করলাম। তো আপনাদের হাত যদি ধরে যায় তাহলে এইভাবে ডাল ঘুটনির মতো বিট করে নিতে পারেন। এইভাবে বিট করলে সব থেকে কম সময়ে বিট হয়ে যাবে, আর হচ্ছে আপনাদের হাতটাও ধরবে কম, আর এই ডিমের ফোমটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে ডাল ঘুটনির মতো হ্যান্ড উইক্সটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে বিটটা করে নেবেন, দেখবেন অল্প সময়ের মধ্যেই বিট হয়ে যাবে। আমার এই ডিমের ফোমটি তৈরি করতে বেশি সময় লাগে না, এই 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই ডিমের ফোম হয়ে যায়। স্মুথ একটা ডিমের ফোম হবে, কোনো এখানে বাবলস থাকবে না, এয়ার ক্যাট হবে না। তো এইরকম একটা স্মুথভাবে আপনারা তৈরি করে নেবেন। আর ডিমের ফোমটা দিয়ে যে সংখ্যা কাটবেন সংখ্যাটা মিলিয়ে যাবে না, বুঝে নিতে হবে ডিমের ফোম একদম পারফেক্ট। তো এইরকম একটা ডিমের ফোম হতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো রাবড়ি এসেন্স। যেহেতু রাবড়ি ফ্লেভারের কেক তৈরি করছি আমি 1/2 চা চামচ রাবড়ি ফ্লেভার দিয়েছি। 1/4 টিস্পুন মতো আমি দিয়েছি মিল্ক এসেন্স। তো আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে মিল্ক এসেন্সটা। আর এই পর্যায়ে আপনারা যদি ভ্যানিলা কেক তৈরি করেন তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবেন, পাউডারটা যদি না থাকে। আর ডিমের কুসুম 2টা দিয়েছি, হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যতক্ষণ না মিক্সটা হয়। মিক্স হয়ে গেলেই কিন্তু ওভার মিক্স করা যাবে না, মিক্স হয়ে গেলেই কিন্তু মিক্স করা বন্ধ করে দিতে হবে। চালনির মধ্যে যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেটা আবারও দিলাম। তো আবারও চেলে দিচ্ছি, একবারে নয়, আমি হাফ শুকনো উপকরণ চেলে দিলাম। আর রুম টেম্পারেচারে থাকা 1 টেবিল চামচ
দুধ ব্যবহার করছি। এই দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারে এসেছে তবে আমি কেকের মধ্যে ব্যবহার করছি। তো এখানে 1 টেবিল চামচ দুধ দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সটা করে নিচ্ছি। এই দুধটা দেওয়ার কারণে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে এবং কেকটাকে ফোলাতেও সাহায্য করবে। যেহেতু ব্যাটারটি একটু হালকা হয়ে যাবে, এই দুধটা দেওয়ার কারণে কেকটাকে ফোলাতেও সাহায্য করবে এবং ওপরটাও শক্ত হয়ে যাবে না। তো এই তো আমি যে শুকনো উপকরণটা চেলে দিয়েছিলাম প্রথম ধাপে, সেটা মিক্স করে নেওয়ার পর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা দেওয়ার পর আবারও আমি অ্যাড করলাম দুধ। দুধটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে। কেক তৈরি করার ক্ষেত্রে সবই কিন্তু রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নিতে হবে। তো সেমভাবে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। ভিডিওটি একটু ফাস্ট দেখানো হচ্ছে কিন্তু কাজটি এর থেকেও আমি আলতোভাবে মিক্স করেছি। এই মিক্স করতে ধরুন আমার 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়। অবশ্যই একটু সময় নিয়ে মিক্স করবেন, তাহলে ডিমের ফোমটি বসে যাবে না আর দেখবেন অল্প সময়ের মধ্যেই মিক্স হয়ে যাবে, বেশি সময় লাগে না। তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে আমি মিক্স করি। তো এইভাবে আপনারা মিক্সটা করে নেবেন। দেখতে পাচ্ছেন ডিমের ফোম একটুকুনি কিন্তু বসেনি, যেমন ছিল তেমনই হয়েছে। ডিমের ফোম যদি বসে যায় তো আপনাদের কেকটা পারফেক্টভাবে ফুলতে পারবে না। তো এইরকম স্মুথভাবে এরকম একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিতে পারেন, এইরকম ব্যাটার করে নিতে হবে। তো এখানে যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম, মোল্ডের মধ্যে সম্পূর্ণ আমি ব্যাটারটি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি। যদি কোনো বড় বড় ছিদ্র বা বাতাস থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে, কেকটা ছোট ছোট ছিদ্রযুক্ত হয়ে ফুলবে। তো কাঠির সাহায্যে ফ্লাপ করে নেওয়ার পর হালকা মতো ট্যাপ করে কেকটিকে বেক করতে চলে যাচ্ছি। এদিকে একটা পাতিলের মধ্যে খুব সামান্য পরিমাণে বালি, একটা স্ট্যান্ড, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো থেকে একটু বাড়িয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট মতো ওই পাতিলের মধ্যে কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি। প্রায় আমি এখানে 31 মিনিট মতো কেকটাকে বেক করেছি। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। গ্যাসের ফ্লেম কিন্তু লো থেকে একটু বাড়িয়ে কেকটাকে বেক করে নিতে হবে। আর বালি দেওয়ার কারণে অবশ্যই পারফেক্টভাবে একটা কালার চলে আসবে। রুম টেম্পারেচারে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। কেকটাকে ঠান্ডা করার সময় কোনো ঢাকনাই ব্যবহার করিনি, এইরকম নর্মালি রেখে দিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটা দেখতেই পারলেন ওপরটা কিন্তু কোনো ভিজা ভিজা ভাব নেই। আর কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। কেকটা কিন্তু চুপসেও যায়নি, একদম মোল্ড ভর্তি সমানে সমানে ফুলেছে, উঁচু নামও হয়নি, একদম সমানভাবে ফুলেছে। আর আপনারা চিনিটা গলে গেছে নাকি চেক করে নেবেন, তবেই কিন্তু এই যে এসেন্স ডিমের কুসুম অ্যাড করলাম ওইগুলো অ্যাড করবেন। চিনিটা যদি না গলে তাহলে অবশ্যই আপনাদের কেকটা বেক করার পর ওপরটা ভিজা ভিজা হয়ে যাবে। তো এই দেখুন কেকটাকে আমি স্লাইস করে নিলাম, কতটা পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট হয়েছে আমি বলবো না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইরকম কেক রেসিপি আমার চ্যালেঞ্জে প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যালেঞ্জের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই দেখুন কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ। তো আমি 3টে স্লাইস করে নিলাম, স্লাইস করাটাও দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা স্লাইস করতে পারেন। এবার আমি ডেকোরেশন করতে চলে আসলাম। এখানে 1 পাউন্ড একটা কেক বোর্ডের মধ্যে 4 কোণ সাইজের বোর্ড নিয়েছি, ওই বোর্ডের মধ্যে নিচে একটু ক্রিম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে কেকের একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি আমি মিক্সড করে জাল দিয়ে ঠান্ডা করে ব্যবহার করছি। আর এই কেকটা ডেকোরেশন করতে আমার 1/2 কাপ মতো লাগবে, যেহেতু আরও কিছু কেকের অর্ডার ছিল ওই দিন বলে আমি একটু বেশি করে সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি। আর আমি পরিমাণ মতো ক্রিমটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। কিছুদিন আগে আমি হ্যান্ড উইক্স দিয়ে কেক এবং ক্রিমও তৈরি করে দেখিয়েছি, এই ধরুন 4 থেকে 5 দিন আগে। ওই রেসিপিটি আপনারা দেখে তৈরি করতে পারবেন ক্রিম কিভাবে তৈরি করতে হয়। এছাড়া আমি হ্যান্ড উইক্স দিয়েও কীভাবে ক্রিম তৈরি করতে হয় সেটাও দেখিয়েছি, ইলেকট্রিক বিটার দিয়েও দেখিয়েছি। আজকে আর দেখালাম না, ওই রেসিপিগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন। আমার চ্যানেলটিকে একটু ভিজিট করলেই দেখতে পাবেন রেসিপিগুলো। তো লেয়ার বাই লেয়ার দিয়ে আমি পরিমাণ মতো সুগার সিরাপ ক্রিম দিয়ে দিচ্ছি, আপনারা নিজের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এটা নর্মাল একটা রাবড়ি ফ্লেভারের কেক ছিল, ফ্লেভারটাই শুধু রাবড়ি ছিল।
তো আমি এরকম নর্মাল ক্রাম কোট করে নিলাম। ক্রাম কোট করে নিলে কি হয়, ক্রামগুলো ভেসে ভেসে আসবে না কেকটা ফিনিশিং দেওয়ার সময়। আর ক্রাম কোট করে নেওয়ার পর যেনাদের ফিনিশিং আনতে অনেক বেশি দেরি লাগে, অবশ্যই কেকটাকে আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তারপরে কেকটাকে ডেকোরেশন করতে আসবেন। তো তাহলে অল্প সময়ের মধ্যে কেকটাকে ডেকোরেশন করতে পারবেন। তো এরকম একটা নজলের সাহায্যে ক্রিম ঢুকিয়ে নিয়েছিলাম, তো পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো এরকমভাবে করলে অল্প সময়ের মধ্যে আপনার ফিনিশিং দিতে পারবেন এবং খুবই সহজভাবে ফিনিশিংটা এসে যাবে। তো একটা স্ক্র্যাপারের সাহায্যে অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি, তারপরে হচ্ছে একটা প্যালেট নাইফের সাহায্যে ওপরটাতেও আমি সমান করে নিচ্ছি। কেক ফিনিশিং দেওয়া বা ডেকোরেশন করা এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, এগুলো দেখে এবং প্র্যাকটিস যত করবেন তত আপনার পারফেক্টভাবে শিখতে পারবেন। এই না যে আমার ভিডিওটি দেখেই আপনি কেক ফিনিশিং আনতে পারবেন। তো ভিডিওটি দেখলে অনেক কিছু টিপস পাবেন এবং আমি কিভাবে কেকটাকে ফিনিশিং করছি, কিভাবে কাজটা করছি পদ্ধতিটা দেখে নেবেন। যতবার ওপরে আমি প্যালেট নাইফটা চালাচ্ছি অবশ্যই ক্লিন করে নিতে হবে যাতে ক্রিমটা লেগে না থাকে, তাহলেই দেখবেন অল্প সময়ের মধ্যে কেকটা ফিনিশিং চলে আসবে। যত বেশি আপনারা কাজ করবেন তত বেশি আপনাদের হাত সরবে, মানে পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন। তো এই তো আমি কেকটাকে ফিনিশিং এনে নিয়েছি। আমি যখন প্রথম কাজ করি তখন আমি কোনো মতেই ফিনিশিং দিতে পারি না, এখনোই খুব ভালো মতো পারি তা না, মোটামুটি একটা পারি। তো পার্পল কালারের ক্রিম নিয়ে আমি এরকম করে আমি পুরো ধারটাকে বর্ডার দিয়ে দিলাম। আর নজলের গায়ে কোনো নাম্বার লেখা ছিল না বলে আর বলতে পারিনি, নর্মাল স্টার নজলের মতো একটু নজল। তো ওই নজলটা দিয়ে ধারটাকে একটা করে টিপ দিয়ে ওইরকম করে ধারে একটা বর্ডার দিয়ে দিলাম। এই বর্ডারটা দেওয়ার কারণে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর ক্রিম নিয়ে আমি একটা কথা বলি, এই ক্রিমটা যেহেতু আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, ক্রিমটা আমি সকালেই রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে হচ্ছে কারেন্ট ছিল না, আর বাইরে রাখার ফলে ক্রিমের মধ্যে একটি বাতাস ঢুকে গেছে, একটু মানে এয়ার ক্রিয়েট হয়েছে। তো অবশ্যই আপনার ক্রিমটা কেকটা ডেকোরেশন করার সাথে সাথেই বিট করে ডেকোরেশন করবেন, বিট করবেন, তাহলে এই কাজটা হবে না। আর গোলাপ ফুলগুলো ভালো মতো হচ্ছিল না, একটু বাতাস ধরে নিয়েছিল ক্রিমের মধ্যে, নরম হয়ে গেছিলো ক্রিমটা। তো বেশ মোটামুটি একটা হয়েছে। আর গোলাপ আমি খুব ভালো মতো তৈরি করতে পারি না, যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিতে কোনো সিক্রেট নেই, যেটাই পারি যেটাই হয় আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এখানে আমি কিছু পাতা দিয়ে দিলাম, পাইপিং ব্যাগটাকে ভি সাইডে কেটে, আর কিছু স্প্রিঙ্কল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিলাম। এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেকটার ওয়েট দেখিয়ে দিচ্ছি, বোর্ড সহ কেকটার ওজন এসছে 507 গ্রাম। বোর্ডটার ওজন মোটামুটি 40 গ্রাম হয়। তো আজকের রেসিপি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।